সংসার পঞ্চম পর্ব। বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল জমিয়ে। গোপন ফোন কলের কথা অপূর্বা কাউকে জানায়নি। সে চায় না পায়েলের বিয়ে নিয়ে আর কোনো নতুন রকমের গোলযোগ বাঁধুক। এতদিন ধরে সবাই মিলে অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু পায়েল বড্ড জেদি। সে কারোর কথা শোনার মেয়ে নয়। তার চেয়ে বিয়েটা আগে হোক। এমনটাতে হতেই পারে কনিষ্ক পায়েলের জন্য পার্টনার হিসেবে পারফেক্ট চয়েস হলো। মনে মনে বাবার কথাটাই বিশ্বাস করার চেষ্টা করছে অপূর্বা। যা হবে যেমনটা হবে, ভাগ্য বলে মেনে নেওয়া ছাড়া উপায় নেই। নিচু গলায় সমরেশ আর সুজয় আলোচনা করছিল। পরমাও আছেন সঙ্গে। বাড়িতে আসন্ন বিয়ের অনুষ্ঠান, খরচ কি কম? তার উপর করণবীর বেশ কয়েকটা শর্ত দিয়েছেন। হিসেবের বাইরে গিয়ে খরচ হচ্ছে। বাড়ির গাড়ি নিয়ে পায়েল কনিষ্কের সঙ্গে শপিংয়ে গেছে। বিয়ের শপিং সে পছন্দ মতো করতে চায়। সবার জন্য চা আর পেঁয়াজ পাকোড়া নিয়ে এলো অপু। সমরেশ চিন্তিত মুখে বললেন, তুমিও বসো অপু, এখন তুমি এ বাড়ির সদস্য, তোমার মতামত নেওয়া জরুরি। বলুন না বাবা, কি বলবেন? আপনাকে কিন্তু ভীষণ চিন্তিত দেখাচ্ছে। এখনই এত ভেঙে পড়বেন না। পরিস্থিতি বদলাতে সময় লাগে না। হয়তো দেখবেন আমরাই ভুল, পায়েল কনিষ্কের সঙ্গে সুখীই হবে। সেটা যদি হতো তাহলে তো আর কোনো চিন্তাই ছিল না। কিন্তু হাজার স্তোক বাক্য দিলেও সত্যটা আমি জানি। টাকা পয়সা জলের মতো খরচ হচ্ছে, তাতে দুঃখ নেই, কিন্তু মেয়েটা যদি ভালো থাকতো। কিন্তু ওই বাড়ি, ওই লোকজনের মনোভাব, পায়েল কি একটা দিনও ভালো থাকবে? তুমি আমায় ডেকেছিলে ড্যাড? দোকান বন্ধ করে বাড়ি ফিরেছে সবে, কিন্তু ড্যাডের ডাক বলে কথা। কনিষ্ক সোজা করণবীরের ঘরে ঢুকলো। কি দেখে ওই মেয়েকে তোমার পছন্দ হলো বলতে পারবে? ওদের আর্থিক অবস্থা না আমাদের মতো, না তেমন কোনো সোশ্যাল স্ট্যাটাস আছে। পার্টনারদের সামনে হবু পুত্রবধূ কি পরিচয় দেব বলতে পারো? শুধু রূপ ধুয়ে জীবন চলে না। বিজনেস ফ্যামিলির মেয়ের সঙ্গে বিজনেস ফ্যামিলির ছেলের বিয়ে হয়। সুহানিও তো তোমার সামনে ছিল। সুহানিকে ছেড়ে পায়েলকে কেন তোমার পছন্দ হলো? সুহানি সিঙ্গেল চাইল্ড। বিয়ে হলে সব সম্পত্তি আমাদের এখতিয়ারে আসতো। চিরকাল পরের গোলামি করা লোকের মেয়ে আগরওয়ালদের মতো নামি দামি বিজনেস ফ্যামিলির বহূ হতে পারে না। এই পরিবেশে ওই মেয়ে মানিয়ে নিতে পারবে? তুমি কি আমাদের ফ্যামিলি স্ট্যাটাস ভুলে প্রেম করেছিলে? কেন বুঝতে পারছো না পাপা? পায়েলকে ভালোবাসি আমি। তার থেকেও বড় বিষয়, এই মুহূর্তে আমার কাছে পায়েলকে বিয়ে করাটা জেদের সামিল, বলতে পারো ইজ্জতের ব্যাপার। ওর বাবা এত সাহস, বলে কি না আমাদের পরিবারে বিয়ে দেবে না। আমাদের পরিবার, আগরওয়াল পরিবার থেকে আসা সম্বন্ধকে রিজেক্ট করার সাহস দেখায় নিজেকে ওরা কি ভাবে। ওই মেয়েকে বিয়ে করব আমি, এটা আমার জেদ ড্যাড। কেউ আমাদের পরিবারের সঙ্গে আত্মীয়তা করতে মানা করবে, আমি জাস্ট মানতে পারি না। কয়েক মুহূর্তের জন্য করণবীর আগরওয়াল স্তম্ভিত হয়ে যান। ওই 2 টাকার পরিবার তার ছেলের মতো রত্নকে রিজেক্ট করেছে। ওদের বুঝিয়ে দিতে হবে আগরওয়াল পরিবার কি জিনিস। এত বড় কথা বলল ওরা? এত সাহস ওদের? ওই তো একটা 3 কামরার ফ্ল্যাটে থাকে। কিন্তু একটা কথা বল, তাহলে সেদিন ওদের বাড়িতে ডেকে পাঠালো কেন আমাদের? পাকা কথাই বা বলল কেন? অর্থ খুব সিম্পল ড্যাড। পায়েল আমার প্রেমে অন্ধ, তাই এক প্রকার বাধ্য হই। একমাত্র মেয়ের জেদের কাছে হেরে ওরা এখানে আমাদের পরিবারে বিয়ে দিতে রাজি হয়েছে। আমাদের পরিবারের সঙ্গে আত্মীয়তা না করতে চাওয়ার কারণ কি? আর্থিকভাবে আমরা ওদের থেকে অনেক বেশি সচ্ছল। ওদের মেয়ে তো কুঁড়ে ঘর থেকে রাজপ্রাসাদে আসবে। যে হীরের ব্যাঙ্গেল দিয়ে আশীর্বাদ করা হয়েছে, অমনটা সারা জীবনে কিনে উঠতে পারবে না। ওরা আর্থিক অবস্থা দেখে না ড্যাড,
সোনা হিরে নিয়ে ওদের কোনো রকম মাথা ব্যথা নেই। পায়েলের পাপার বক্তব্য, আমাদের দুই পরিবারের মধ্যে কোনো রকম মিল নেই। এখানে বিয়ে হলে পায়েল নাকি কোনো বিষয়ে মতামত দেওয়ার অধিকার থাকবে না। ওভাবে বদ্ধ জীবনে বেঁচে কোনো মেয়ে সুখী হতে পারে না। টাকা গয়না দিয়ে কি হবে? স্বাধীনতাই সবচেয়েতে দামি। কিন্তু আগরওয়াল ম্যানশনে বিস্তর অর্থবিত্ত থাকতে পারে, কিন্তু মেয়েদের কোনো স্বাধীনতা নেই। পয়সা থাকলে তো মা লক্ষ্মীর কদর করতে শিখবে। সারা জীবন পরের গোলামি করেই জীবন কাটলো, তাতেই এত দেমাগ? চাপা স্বরে গর্জে ওঠেন করণবীর। ওই মেয়েই তোর বউ হবে, ওর সঙ্গে আমি তোর বিয়ে দেব। বড্ড স্বাধীনতা চাই না? নারী শক্তির জয় দেখাচ্ছে? এমন স্বাধীনতা দেব যে আগরওয়ালদের কেনা গোলাম হয়ে থাকবে। মেয়েদের আবার মতামত, মেয়েরা বোঝেই বা কি, আর বলবেই বা কি? যেভাবে চালাবো আমরা সেইভাবেই ওরা চলবে। দেখ না, বিয়ে দিতে গিয়ে আমি কি করি, তখন ওই মেয়ের বাপ বুঝবে আগার পরিবারের সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল কি মারাত্মক হয়। ঘরের দিকে যেতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়ল আদিত্য। চাপা গলায় বলা হলেও ড্যাডের শেষ কথাগুলো তার কানে গেছে। এখানে বিয়ে হলে পায়েলের যে কি অবস্থা হবে ভেবেই শিউরে উঠল সে। পায়েল বরাবরই ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। সে এখানে মানিয়ে নেবে কিভাবে? শেষ চেষ্টা করেছিল পাকা দেখার দিন পায়েলের ভাবিকে ফোন করে, কিন্তু বিয়েটা সেই ফিক্সড হয়েই গেল। আশীর্বাদ পর্যন্ত হয়ে গেল। আদিত্য ভাবল আর একবার পায়েলের ভাবিকে ফোন করে দেখা করতে বলবে সে। সামনাসামনি দেখা করে সবটা বুঝিয়ে বললে যদি কোনো কাজ হয়। নিজের ঘরের দিকে বড় ভাইকে যেতে দেখে চট করে সরে গেল আদিত্য। একসময় সে ভেবেছিল নিজেই পায়েলকে বাড়ির পরিস্থিতি সম্পর্কে বুঝিয়ে বলবে, কিন্তু পায়েলের স্বভাব সে জানে, ভীষণ রকম একগুঁয়ে। সরাসরি সে কিছু বলতে গেলে কথা তো শুনবেই না, উল্টে কনিষ্ককে সবকিছু বলে দিতে পারে। সেক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে একই ছাদের নিচে থাকা আদিত্যের পক্ষে সমস্যা বহুল হয়ে উঠবে। টিফিন টাইমে আবারও সেই নাম্বার থেকে ফোনটা এলো। ফোন ধরে বলল, অপূর্বা, ফোন করেছো, খুব ভালো কথা। নাম বলা যদি সাহস থাকে তবেই বাকি কথাগুলো শুনবো, নয়তো এক্ষুনি ফোন ডিসকানেক্ট করছি। কাপা কাপা স্বরটা বলে উঠল, ভাবি, আমি কনিষ্কের ভাই আদিত্য বলছি। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। যদি সরাসরি দেখা করেন একদিন ভীষণ ভালো হয়। সামনাসামনি না বসলে কথাগুলো আপনাকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না। ঠিক আছে, কবে কখন জানিয়ে দিও, আমি পৌঁছে যাব। বিছানায় শুয়ে আপন মনেই বলল, আজ অবধি কনিষ্ক আগরওয়াল কোনো খেলায় হারেনি, এবারও হারবে না। পায়েল আমারই হবে, হতেই হবে। অহংকারী আত্মকেন্দ্রিক মেয়েটাকে যতক্ষণে না পুরোপুরি বশীভূত করছি ততক্ষণ এ খেলা চলবে, চলতেই থাকবে। হাতের শিরা কাটার বুদ্ধিটা পারফেক্ট ছিল। তার প্রেমে অন্ধ পায়েল অক্ষরে অক্ষরে সেটা পালন করেছে। কত সহজেই বিপরীত পরিস্থিতি অনুকূলে চলে এলো। এখন কি কাজ করব ম্যাম? উনি কিন্তু অফিস বাড়ি ছাড়া কোথাওই যান না। মনে হয় না ওনার কারোর সঙ্গে কোনো অ্যাফেয়ার টেফেয়ার চলছে। আপনাকে যে কাজটা বলেছি সেটা মন দিয়ে করে যান। টাকা তো আপনি নিয়মিত পেয়ে যাচ্ছেন, রিপোর্ট যেন সঠিক হয়, বলে উঠল পায়েল। ক্যাশ বাক্সে ক্যাশ মেলানোর সময় কনিষ্ক আগরওয়াল কারোর ফোন ধরে না, তা সে যত গুরুত্বপূর্ণ কল হোক না কেন। এতে হিসেব ভুল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, আর একজন ব্যবসায়ী যদি হিসেব না মেলাতে পারে তবে তার থেকে লজ্জার আর কিছু হয় না। ঠিক সেই সময় পায়েলের ফোনটা এলো। একবার, দুবার, তিনবার বেজে বেজে থেমে গেল মোবাইল। রাগে অস্থির হয়ে উঠল পায়েল। তার ফোন তুলল না কনিষ্ক। এমন করলো তার সঙ্গে? পরিকল্পনা করতে পারে না সে কনিষ্ক এমনটা করতে পারে। যত কাজই থাক,
পায়েল ফোন করেছে মানে কনিষ্ককে ফোন তুলতেই হবে। প্রেম করার অলিখিত চুক্তি তো এটাই। গম্ভীর মুখে পায়েল ঘরের মধ্যে পায়চারি করতে লাগলো। কখনো পেন দিয়ে খাতায় আঁচড় কাটলো, কখনো বই হাতে উল্টে পাল্টে দেখতে লাগলো। মাথার ভেতরে আগুন জ্বলছে। কাজে কি আর মন বসে? কনিষ্ক এত বড় সাহস তাকে ইগনোর করে, পায়েলকে ইগনোর করে। কনিষ্কের দাদি অসুস্থ বলেই সে এত তাড়াতাড়ি বিয়েতে রাজি হয়েছে। বাবা মাকে মানানোর জন্য হাত কাটার নাটক করেছে পর্যন্ত। ভালো করেই জানতো সে অন্য কেউ নজর না রাখলেও বৌদি ঠিক তার দিকে নজর রাখবে। ঈর্ষার জ্বালা কি কম? ধীরে সুস্থে ক্যাশ মিলিয়ে টাকাগুলো ফোল্ডিং ব্যাগে ভরল কনিষ্ক। দুপুরে খানিকক্ষণের জন্য হলেও বাড়ি ঘুরে আসতে হবে আজ। বিশেষ কাজ আছে। এই অনলাইন শপিংয়ের যুগেও তাদের দোকানের অধিকাংশ কেনাকাটা ক্যাশে হয়। 5,000 থেকে 5 লাখ তাদের লেহেঙ্গা, শাড়ি, সালোয়ার স্যুটের কালেকশন তাক লাগানো, চোখ ধাঁধানো। চটজলদি একটা মেন্স এথেনিক সেন্টার খোলার ইচ্ছে রয়েছে কনিষ্কের। অনেকটা বর্তমানে একটা নামি ব্র্যান্ডের শোরুমের মতো ঝকঝকে স্টাইলের। আগরওয়াল ক্লোদিং স্টোরকে সে ব্র্যান্ডেড শোরুমের চেহারা দিতে চায়। স্বপ্ন দেখে সারা দেশে তাদের শাখা ছড়িয়ে পড়বে। তাতে পায়েলের মতো সুন্দরী তার অনেক কাজে আসবে, মেল কালেকশন হোক বা ফিমেল। পায়েলের মতো সুন্দরী মহিলাকে দাঁড় করাতে পারলে কাস্টমারের সংখ্যা বাড়বেই। প্রয়োজনে শাড়ি, সালোয়ার স্যুটে মডেলিংটাও করতে পারবে। সুহানি নিঃসন্দেহে সুন্দরী, কিন্তু পায়েলের মতো ন্যাচারাল বিউটি নয়। সুহানির পারফেক্ট মডেল লুক এথেনিক পোশাকের দোকানের জন্য অতটা সুইটেবল নয়। তাছাড়া পায়েলের মাথায় বুদ্ধি আছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, দরকারে চাকরি করেও দোকানের বড় করার প্রয়োজনীয় অর্থ যোগান দিতে পারবে। ড্যাডকে অনেকবার নিজের স্বপ্নের কথা বলেছে সে, ড্যাড গুরুত্বই দেয়নি। ট্র্যাডিশনাল চিন্তার বাইরে বেরোতেই পারে না আগের প্রজন্মের লোকজন। তাই ড্যাড যতই আপত্তি করুক, নিজের ফিউচার প্রসপেক্টের জন্য সে অনেক হিসেব কষেই ভেবেচিন্তে পায়েলের সঙ্গে সম্পর্কে এসেছে। প্রাথমিক কিছু লাভের জন্য কখনোই তাকে বিসর্জন দেবে না। কে না জানে লম্বা রেসের ঘোড়া শুরুতে একটু সময় নেয়। মোবাইল হাতে নিতে দেখলো পায়েলের 3টে মিসড কল। এতক্ষণে নিশ্চয়ই ভিসুভিয়াস থেকে লাভা বিস্ফোরণ শুরু হয়ে গেছে। গাড়িতে উঠে পায়েলের নম্বরে ফোন লাগালো কনিষ্ক। ও প্রান্ত থেকে উত্তেজিত কথাবার্তার লাভা স্রোতের মতো ভেসে আসছে। মুচকি হেসে ফোনটা সিটের উপর নামিয়ে রাখলো সে। এই বাক্যস্রোত চলবে বেশ কিছুক্ষণ। ততক্ষণ ল্যাপটপ খুলে বাকি কাজটা সেরে ফেলা যাক। অফিস টাইমে অপুর ফোন এলে চিন্তায় পড়ে যায় সুজয়। অবশ্য এই সময় ফোন আসাটাই স্বাভাবিক। পায়েলের বিয়ের তোড়জোড় চলছে বেশ কয়েকদিন যাবৎ। সেসবের চক্করে বাড়ির চেনা ছন্দ বিঘ্নিত। ফোন তুলে ব্যস্ত গলায় সুজয় বলে উঠল, হ্যালো, আজ সন্ধ্যায় 6:30 ক্যাফে সেভেন্থ হেভেনে চলে এসো, বিশেষ দরকার আছে। সেভেন্থ হেভেন? কোথায় সেটা? হঠাৎ সেখানে যেতে যাব কেন? কি হয়েছে খোলাসা করে বলবে একটু? অফিস টাইমে তো তোমার কাছে তেমন একটা সময় থাকে না, কাজে ব্যস্ত থাকো, তাই সব কথা এখন খোলাসা নাই বা বললাম, পরে সময় মতো বলে দেব। মুচকি হেসে বলে উঠল অপূর্বা। বলা বাহুল্য সে হাসির শব্দ সুজয়ের কান অবধি পৌঁছালো না। মনে মনে জানে সুজয় এতক্ষণে কৌতূহলের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। তাড়াতাড়ি বলে ফেলো দেখি, এতক্ষণ ধরে অপেক্ষা করতে হলে সময়ের আগেই নার্ভাস ব্রেকডাউন হয়ে যাবে। তাড়াতাড়ি বলো দেখি, হয়েছেটা কি? কনিষ্কের ভাই আদিত্য আজ আমায় ফোন করেছিল। ক্যাফে সেভেন্থ হেভেনতে আমার সঙ্গে দেখা করতে চায়। ছেলেটা নাকি আমায় কিছু বলার আছে, বিশেষ জরুরি। একা ঠিক যেতে চাইছে না।
যদি তুমি সঙ্গে চলো ভালো হয়। আমার মনে হয় কি বলতে চাইছে জানা প্রয়োজন। যতই হোক ছেলে পক্ষের লোক তো বটে। কিন্তু আদিত্য তোমার নাম্বার পেল কোথায়? তোমায় কি আগেভাগে চিনতো নাকি? সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। আগে কখনো গলা শুনেছি বলে তো মনে হচ্ছে না। সেই জন্যই তো তোমাকে সঙ্গে নিয়ে যেতে চাইছি। দেরি না করে সময় মতো চলে এসো কিন্তু। গল্পটা কি জানা দরকার। ভালো কথা। ভুলেও তুমি আমার টেবিলে বসবে না। হয়তো সেক্ষেত্রে সব কথা খোলাখুলি বলতে নাও পারে। কাছাকাছি কোনো টেবিল দেখে বসবে তুমি। চোখ অন্যদিকে থাকলেও কান থাকবে আমাদের টেবিলের দিকে। কনিষ্কের পরিবার আমাদের সঙ্গে কোনো খেলা খেলছে না তো? কেন জানি না আমার মনে হচ্ছে এক গভীর সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করতে চলেছি, যার থেকে বেরোনোর পথ আমাদের জানা নেই। এখনই এত কিছু চিন্তা করার কোনো দরকার নেই। আপাতত অফিসের কাজটা মন দিয়ে করো। বিয়েটা তো আগে হোক। চলো দেখি আদিত্যের কথামালার কোন উপহার নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। ফটোগুলো হাতে পেয়ে চমকে গেল পায়েল। সে তো এমন কিছু কল্পনাও করেনি। অন্য কিছু ভেবেছিল কোনো কলিগের সঙ্গে। আদিত্যের সঙ্গে বৌদি রেস্টুরেন্টে কি করছে? তবে কি আদিত্য আগে থেকেই বৌদিকে চিনতো? কিন্তু কিভাবে? বৌদি তো তাদের চেয়ে অনেক সিনিয়র। সব হিসেব কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা যাই হোক, মাকে জানাতেই হবে। মারও তো জানা দরকার তার আদরের বৌমা চাকরি থেকে ফিরতে দেরি হওয়ার নামে কার সঙ্গে কোথায় ঘুরতে যাচ্ছে, কোন রেস্টুরেন্টে খাচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন আমাদের ফ্যামিলি প্রচণ্ড রকমের কনজারভেটিভ। ভাইয়ার গার্লফ্রেন্ডের সঙ্গে যতটা খোলামেলা, বিবাহিত স্ত্রী হলে পরিস্থিতি কিন্তু মোটেও এমনটা থাকবে না। বিয়ের পর পায়েল যে ভাইকে দেখবে সে মোটেই ভাবিকে সঙ্গে নিয়ে নাইট ক্লাবে নাচানাচি করতে যাবে না, কিংবা পাবে বসে বন্ধুদের সঙ্গে ড্রিঙ্ক করতে দেবে না। খোলামেলা পোশাকেও ভাইয়ার অ্যালার্জি রয়েছে, আমি ছোট থেকেই দেখেছি। উল্টো দিকে বসে দাঁতে দাঁত কিড়মির করে উঠল সুজয়। অপু যদি কায়দা করে চোখের ইশারা না করত তাহলে তখনই সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে একটা কিছু কাণ্ড ঘটিয়ে বসত। কল্পনাই করতে পারছে না পায়েল বয়ফ্রেন্ডের সঙ্গে পাবে গিয়ে ড্রিঙ্ক করছে। এমনিতে তারা যথেষ্ট প্রগতিশীল পরিবার, তা বলে নেশাকে সমর্থন করতে পারবে না কখনোই। তার নিজের বোন এমন কাজ করছে শুনে মাথায় আগুন জ্বলে উঠছে সুজয়। এখন মনে হচ্ছে ছোট থেকে পায়েলকে শাসনে রাখলেই ভালো হতো। বেশি আদরেই এতটা বাড়াবাড়ি করার সাহস পেয়েছে। সৌজন্যবশত অপূর্বা কোল্ড কফি উইথ আইসক্রিম আর কর্ন চিজ স্যান্ডউইচের অর্ডার দিয়েছিল। একটা চিপস তুলে মুখে পুরে আদিত্য বলে উঠল, আপনি পায়েলকে বোঝান প্লিজ। পারলে আপনিই পারবেন। আপনাদের বাড়ি থেকে যারা আমাদের বাড়িতে এসেছিল তাদের মধ্যে আপনাকেই আমার ভরসাযোগ্য বলে মনে হয়েছে। তাছাড়া পায়েল আর আপনার এজ গ্যাপও খুব একটা বেশি নয়। হয়তো আপনার কথা শুনলেও শুনতে পারে। এমনিতেই ভাইয়া খুব জেদি। আপনারা বিয়ে দিতে না চাওয়ায় জেদ আরও বেড়ে গেছে। আমার খুব ভয় লাগছে জানেন পায়েলের জন্য। কনিষ্কের সঙ্গে পায়েলের বিয়েটা হলে তোমার কি ক্ষতি হবে? ওরা দুজন পরস্পরকে ভালোবাসে। তাদের মধ্যে তুমি কেন ঢুকতে চাইছো? কেন অহেতুক জটিলতা তৈরি করছো? নিজের মুখে আমাকে বলেছে পায়েল ও যে কনিষ্ককে পাগলের মতো ভালোবাসে, আর কনিষ্কও ওকে ছাড়া কারোর কথা ভাববে না। আমার ধারণা বিয়ের পর ওরা সুখে শান্তিতেই থাকবে। পাকা দেখা আশীর্বাদ পর্যন্ত হয়ে গেছে। তোমার মা নিজে এসে পায়েলকে আশীর্বাদ করে গেছেন। আমি বুঝতে পারছি না খামোখা তুমি কেন এর মধ্যে ঢুকে ব্যাগড়া দেওয়ার চেষ্টা করছো। শুনলাম তুমি আইএএস হতে চাও। একজন আইএএস হতে কী পরিমাণ পরিশ্রম করতে হয় নিশ্চয়ই জানা আছে। এসব ছেড়ে পড়াশোনায় মন দাও, বড় দিদি হিসেবে উপদেশ দিলাম। পায়েলকে কষ্ট পেতে দেখলে আমার খারাপ লাগবে, তাই আপনাকে কথাগুলো বলতে এসেছিলাম। বন্ধু বিপদে পড়বে জানলে তাকে সাহায্য করা তো কর্তব্য।
আপনিই বলুন না, আমি কিছু ভুল বলছি? আমার দাদা অত্যন্ত ডমিনেটিং পার্সোনালিটি। আমার মাম্মি এখনো দাদির সামনে কথা বলার সাহস পায় না। পায়েল হয়তো আগরওয়াল পরিবারে জটিলতার বিষয়টা বুঝছে না, কিন্তু আমার স্থির বিশ্বাস আপনি বুঝবেন। ভাইয়ার কথা শুনে বাড়ির সবাই পায়েলকে মেনে নিয়েছে, কিন্তু মন থেকে কেউ মানতে রাজি নয়। আর কিছু বলার আছে তোমার? সংক্ষেপে জিজ্ঞেস করলো অপু। না, এটুকুই কেবল বলার ছিল। বাকিটা আপনি যা ভালো বুঝবেন। তবে একটা কথাই বলবো, দয়া করে ব্যাপারটা একটু বিবেচনা করে দেখবেন। আদিত্যের কথাবার্তার ধরন দেখে এতক্ষণে অপু বুঝে গেছে সে পায়েলকে ভীষণ রকম ভালোবাসে, আর ভালোবাসার কারণেই পরিবারের কাউকে না জানিয়ে এমন একটা ঝুঁকি নেওয়ার কথা ভেবেছে সে। কিন্তু নিজের মনের ভাবকে মুখে প্রকাশ করার ঝুঁকি নিল না অপু। গম্ভীর মুখে বলে উঠল, তুমি এখন আসতে পারো। আমি চাই না এই বিয়েতে ভবিষ্যতে কোনো রকম সমস্যা তৈরি হোক। তুমি হয়তো জানো না, কিছুদিন আগেই আমাদের পরিবারে বিয়েতে আপত্তির কারণে পায়েল নিজেকে শেষ করে দিতে গিয়েছিল। নার্সিংহোমে থাকতে হয়েছিল দিন দুয়েক। আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর মৈত্র জানিয়েছেন, কোনো কারণে মানসিক চাপ পড়লে সে আবারও এমন ঘটনা ঘটাতে পারে। তুমি নিশ্চয়ই চাও তোমার বন্ধু প্রাণে বেঁচে থাকুক, সুস্থ থাকুক। কাজেই স্পষ্টতই চমকে উঠল আদিত্য। দেখে বোঝা গেল পায়েলের ব্যাপারটা তার জানা ছিল না। অস্ফুট স্বরে বলল, এমন কিছু ঘটেছিল বলে আমার জানা ছিল না। পায়েল এমন ভুল কিভাবে করতে পারলো? নিজের জীবনের চাইতে দামি আর কি আছে? এবার তুমি নিশ্চয়ই বুঝতে পারছো পায়েল কনিষ্ককে কি পরিমাণ ভালোবাসে। তুমি এখন এসো, বিলের টাকা আমি মিটিয়ে দেব। মহামান্যের মতো উঠে দাঁড়ালো আদিত্য। একটা কথা না বলে কেমন একটা ঘোরের মধ্যে দিয়ে এগিয়ে গেল দরজার দিকে। ছেলেটাকে ওভাবে বলতে গেলে কেন? ও তো পরিবারের বিরুদ্ধে গিয়ে আমাদের সাহায্য করতে এসেছিল। তুমি হয়তো বুঝতে পারছো না, পায়েল এই মুহূর্তে কোনো মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। কনিষ্ক ছাড়া কারোর বিষয়ে ভাবতে পারছে না। মগজ কেবল ওই বিষয়টা নিয়েই ভেবে চলেছে। এই মুহূর্তে যদি ওকে আদিত্যের কথাগুলো বলতে যাও, বিপদ আরও বাড়বে। কাজে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ, বুঝেছ? এই মুহূর্তে ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া আমাদের আর করার কিছুই নেই। সত্যিই বোধহয় করার কিছুই নেই। সুজয়ের মুখটা দেখে অপুর মায়া হলো। বোনকে বড্ড ভালোবাসে ছেলেটা। একটু থেমে বলে ওঠে, বাড়িতে ফিরতে দেরি হলো কেন? কি বলবে ভেবেছ কিছু? আমি তো ভাবতেই পাচ্ছি না। আমার বোন বয়ফ্রেন্ডের সঙ্গে নাইট ক্লাবে যায়, ড্রিঙ্কস করে। পায়েল ইঞ্জিনিয়ারিং পড়ছে, এটা কি স্বাভাবিক নয়? চলো ফেরা যাক। ইঞ্জিনিয়ারিং তো আমিও পড়েছি, কিন্তু কখনো তো এমন হয়নি। একটা কথা বলবো? আমার কিন্তু মনে হয় আদিত্যের বলার কথাগুলো তোমার গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। সব জেনে শুনে একমাত্র বোনটাকে ওই বাড়িতে বিয়ে দিতে একটুও ইচ্ছে করছে না। যে জিনিসের কোনো সমাধান নেই তা নিয়ে ভাবতে আমি পছন্দ করি না সুজয়। সেটা তুমি অনেক দিন আগে থেকেই জানো। কয়েকদিন বাদে বাড়িতে বিয়ের সানাই বাজতে চলেছে। বাড়ির একমাত্র ছেলে হিসেবে তুমি নিজের দায়িত্বটুকু পালন করো। বাড়িতে ঢুকতে না ঢুকতেই পরমা তীক্ষ্ণ দৃষ্টিতে অপুর দিকে তাকিয়ে বলে উঠল, আদিত্যের সঙ্গে অফিস শেষে কোথায় গিয়েছিলে তুমি? কেন গিয়েছিলে? আমাদের কাউকে না জিজ্ঞেস করে হবু কুটুম পক্ষের সঙ্গে দেখা করার কারণটা ঠিক কী জানতে পারি? আমি তো একা যাইনি মা, তোমার ছেলেও গিয়েছিল। বলতে বলতে সুজয় ঘরে ঢুকলো। আদিত্য এসেছিল কিছু ফর্মালিটিসের ব্যাপারে কথা বলতে। বিয়েতে ওদের কিছু রিচুয়ালস আছে, সেই নিয়ে কথা হচ্ছিল। আমায় জানিয়েছে দেবিকা আগরওয়াল কয়েকদিনের মধ্যেই তোমাদের ফোন করবে। তোমরা যাতে প্রস্তুত থাকো তাই আগেভাগে বিষয়টা আমাদের জানিয়ে দিতে এসেছিল। ওদের পরিবারের কেউ অবশ্য এই দেখা সাক্ষাতের বিষয়ে জানে না। তবে যে পায়েল বলল, একটুকু বলেই কথা গিলে নিলেন পরমা।
সুজয়কে আপাদমস্তক মেপে বললেন, তুইও তবে বৌমার সঙ্গে ছিলিস? বুদ্ধিমতী অপু বুঝে নিল আজ রেস্তোরাঁয় আদিত্যের সঙ্গে যে সে দেখা করতে গেছিল সেই খবর কেউ না কেউ নিশ্চয়ই পায়েলের কানে পৌঁছে দিয়েছে। সেখান থেকেই জানতে পেরেছেন পরমা। কিন্তু কেন, কে দিল এই খবর? চেনাশোনা কেউ তো ওখানে ছিল না। তবে কি এই সব কিছুর নেপথ্যে আদিত্যের মস্তিষ্ক ক্রিয়াশীল? বিয়ে মানে দুই পরিবারের মিলন। তা বাঙালি পরিবারের সঙ্গে যখন এক অবাঙালি পরিবারের গাঁটছড়া বাঁধে তখন খানিকটা সমস্যা তৈরি হয় বটেই। পায়েলের বিয়ের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হলো না। ভাগ্যিস সমরেশ চাকরি ক্ষেত্রে বড়সড় পোস্টে ছিলেন। তাছাড়া সুজয়েরও মোটা মাইনের চাকরি। তাই যেভাবে হোক পরিস্থিতি সামাল দেওয়া হয়ে গেছে। নইলে হয়তো বিয়েটা দেওয়াই সম্ভবপর হতো না। সে কথা ভাবলেই পরমা অজানা শঙ্কায় কেঁপে ওঠেন। করণবীর আগরওয়ালদের কথা অনুযায়ী পুরো অনুষ্ঠানের জন্য দুই পরিবারই একটা বাগানওয়ালা বাড়ি ভাড়া করেছে। ডেকোরেশন, লাইটিং সহ, যার জন্য সমরসকে গুনতে হয়েছে প্রায় $1,25,000। তাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই টাকাটা নিতান্তই কম নয়, বরং বেশ বেশি। পায়েলের ডেস্টিনেশন ওয়েডিংয়ের শখ ছিল, কিন্তু কনিষ্কের দাদি এই অসুস্থ অবস্থায় ট্র্যাভেল করতে পারবেন না বলেই শহরের বুকেই জমকালো আয়োজন করা হয়েছে। তবে গয়নার ক্ষেত্রে আধুনিক ডিজাইনের কয়েকটা এক্সক্লুসিভ পিস কেনাকাটা হলো মান বাঁচিয়ে দিল পরমার ঠাকুমার ভারী ভারী সাবেকি ডিজাইনের গয়নাগুলো। এতদিন ধরে পরমা যত্ন করে লকারে রেখে দিয়েছিলেন। আজ মেয়ের বিয়ে উপলক্ষে আগরওয়ালদের চমক দেওয়ার জন্য থলে শুদ্ধ বের করে দিলেন। তা পরমা যা ভেবেছিলেন তাই হলো। সঙ্গীত অনুষ্ঠানে পায়েলের গায়ে স্বাভাবিক ডিজাইনের ভারী ভারী গয়না দেখে আগরওয়াল পরিবারের লোকজন যথেষ্ট চমকালো। কানাঘুষোয় শুনেছিল, মধ্যবিত্ত বাড়ির মেয়ে, তার পরনে এত দামি লেহেঙ্গা, এত দামি সোনা হীরের গহনা। অতিথি সামলানোর ফাঁকে মনে মনে হাসল পরমা। এত সহজ নয় তার মেয়েকে বিব্রত করা। প্রয়োজনে মেয়ের জন্য সর্বস্ব উজাড় করে দেবে সে। পায়েলের হাসি মুখখানা দেখে মনটা তার ভরে যাচ্ছে। ভাগ্য যদি সঙ্গ দেয় পায়েল ঠিক ওই বাড়িতেও ভালো থাকবে। নাচ গানার ফাঁকে কনিষ্ক গয়নাগুলো দেখছিল। সে বরাবরই হিসেবি ব্যবসায়ী, কথা বেচে খায়। নাচার সময় পায়েলের কানের দুলতে থাকা ঝুমকো জোড়া দেখে থাকতে না পেরে কানের কাছে মুখ নিয়ে মৃদু হেসে বলল, সব সোনা হিরে দেখছি আজই পরে ফেলেছ। এমন ঝলমলে রূপ দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি। আর কাকে পাগল করার ইচ্ছে আছে? বিয়ের দিনের জন্য কিছু বাকি রেখো সুন্দরী। সব থাকবে সোনা, ধৈর্য ধরো একটু। এসব আমার মায়ের ঠাকুমার গয়না, শুধু পালিশ করিয়ে এনেছি বুঝলে। এসব সাবেকি ডিজাইনের কাছে আধুনিক ডিজাইনও ফিকে। সবে তো এই কটাই দেখেছ, আরও আছে। বিয়ের দিন দেখবে, চোখ আর ফেরাতেই পারবে না। কিন্তু চাইলেও সেদিন আমাকে সহজে দেখতে পাবে না। অনুষ্ঠান মেটার পর করণবীর ছেলেকে নিজের খাস কামরায় ডেকে পাঠালেন। ওই 2 পয়সার আদমি তোর শ্বশুরালের লোকজন অত দামি দামি গয়না পেল কোথায়? আমার জুহুরির চোখ দেখেই বুঝেছি ওর প্রত্যেকটাই আসল। ছাড়া ভেন্যু ডেকোরেশনের জন্য 25 লাখ। এত টাকা একসঙ্গে দিতে একটু হলেও আপত্তি করবে ভেবেছিলাম আগরওয়ালদের ক্ষমতা দেখাবো, কিন্তু হলো কোথায়? দিব্যি তো হাসি মুখে দিয়ে দিল। তাছাড়া সঙ্গীতে পরা লেহেঙ্গাটাও বেশ দামি। যেমনটা দেখায় তেমনটা মোটেই নয়। তোর হবু শ্বশুর বেশ মালদার পার্টি আছে। গয়নাগুলো দেখে আমিও খানিক অবাক হয়েছিলাম, তাই কায়দা করে জিজ্ঞেস করেছিলাম, গয়নাগুলো নতুন বানায়নি? ডিজাইন দেখেছ না কত পুরনো? সবগুলো ওর মায়ের ঠাম্মির, যেমন পুরনো তেমনি ভারী। পায়েল বলছিল, পলিশ করিয়ে যেন
পুরনো গয়নায় জৌলুস খুলেছে। দেখে সেটাই আন্দাজ করেছিলাম, পুরনো দিনের খাঁটি সোনা না হলে অমন জৌলুস খেলে না। যাক, বিজনেস পার্টনারদের সামনে সম্মান বজায় থাকবে বলেই মনে হচ্ছে। সে তো থাকবেই, ওদের আরও অনেক অনেক এমন সোনা হীরের গয়না আছে। পায়েল নিজেই বলেছে আমাকে, বিয়ের দিন ওর সাজ দেখে নাকি চমকে যেতে হবে। শুধু তাই নয়, কলকাতায় ওদের বেশ কয়েকটা ফ্ল্যাটও আছে, যার অর্ধেক পায়েলের উত্তরাধিকার। ড্যাড, বিজনেসে আপ অ্যান্ড ডাউনস লেগেই রয়েছে। সেখানে পায়েলের অর্থ সম্পদ কখনো কমবে না, বরং সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে। অর্থনৈতিক দিক ছাড়া সুহানির থেকে পায়েল যে কোনো সময় এগিয়েই থাকবে। দেখো, তুমি আমার ফার্স্ট চাইল্ড, ফাইনাল ডিসিশন তোমারই থাকবে। ফিউচারে তুমি থাকবে পায়েলের সঙ্গে, কাজে ভালো মন্দ সবটাই বুঝে নিও। কিন্তু একটা কথা, তোমার হবু বউকে বুঝিয়ে দিও, বাড়িতে থাকাকালীন যেন আগরওয়াল ম্যানশনের সমস্ত নিয়মকানুন মেনে চলে, দাদির মুখের ওপর কথা না বলে, নিজের মত না খাটাতে যায়। মনে থাকবে? চিন্তা করো না, পায়েলকে আমি নিজের ছাঁচে গড়ে নেব। ওটুকু ক্যাপাবিলিটি আমার রয়েছে। কাল মেহেন্দি, এখন শুধু সেলিব্রেশন মুড। লেটস সেলিব্রেট ড্যাড। তাই তাহলে সেলার থেকে একটা নিয়ে এসো। স্বাস্থ্য পান ছাড়া কি আর মুড তৈরি হয়? আদি কোথায়? ছেলেটাকে অনেকক্ষণ দেখছি না। পেগ বানিয়ে টস দিয়ে বাকেট থেকে যত্ন করে বরফের কিউব তুলছে কনিষ্ক। ড্যাডের কথা শুনে গম্ভীর মুখে বলল, পড়াশোনা করছে নিশ্চয়ই, সারাদিন তো বই মুখে বসে থাকে। আইএস হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তখন আমাদের বিজনেসও কিছু হেল্প হবে। ডোন্ট ওয়ারি ড্যাড, টেনশন করো না, সব ঠিক রয়েছে। সঙ্গীত মেহেন্দির পর এবার হলদির পালা। অতিথি অভ্যর্থনায় বাড়ি ভরে গেছে। হাসি মুখে পায়েল সবাইকে নিজের মেহেন্দির ছবি দেখাচ্ছে। বেস্ট ফ্রেন্ড অনামিকা হঠাৎই বলে উঠল, এত তাড়াতাড়ি বিয়ের ডিসিশন নিয়ে তুই বোধহয় ভুলই করলি পায়েল, কেরিয়ারটা আগে গুছিয়ে নিলে পারতিস। জানি কনিষ্ক ভাই তোকে ভারী ভালোবাসে, তবু এত বড় সিদ্ধান্তটা নেওয়ার আগে আরেকটু ভেবে দেখতে পারতিস। দেখ, কনিষ্কের দাদির অবস্থা খুব খারাপ, অনেক ভেবে দেখেছি এই মুহূর্তে আমার ওর পাশে দাঁড়ানো উচিত। যদি বিপদের দিনে পাশেই না দাঁড়ায় তবে আর ভালোবাসলাম কোথায়? মনে মনে বলল পায়েল। কনিষ্ককে কিছুতেই ছাড়তে পারবো না। সে শুধু ভালোবাসার জন্য নয়, অমন সুদর্শন পুরুষ আর কজন আছে? কনিষ্ককে নিজের করে পাওয়া তার কাছে কতটা বড় চ্যালেঞ্জ। মঙ্গল ফেরা অর্থাৎ বিয়ের দিন দুপুরে পরমা নিজের ঘরে অপুকে ডেকে পাঠালেন। একটা ভারী নেকলেস অপুর গলায় পরিয়ে দিয়ে মায়া জড়ানো কণ্ঠস্বরে বললেন, এটা এই বংশের বড় বউয়ের প্রাপ্য। আমি পেয়েছিলাম একদিন, আজ থেকে এটা তোমার। এটা শুধু বংশ পরম্পরায় পাওয়া অলংকারই নয়, দায়িত্বও বটে। আজ থেকে এই পরিবারের সবাইকে ভালো রাখার দায়িত্ব তোমার। তুলির টানে পায়েলকে কোণে বেলা সেরা সুন্দরী করে তোলার চেষ্টায় মত্ত স্যাম। যত্ন করে খোপায় গুছছে সোনালি ছোট ছোট ফুল। কাজলের টানে মাদকতা ভরা আমন্ত্রণ। কিসের যেন অজানা এক আকর্ষণে পায়ে পায়ে অপূর্বা পৌঁছে গেল সেখানে। জানলার আড়াল দিয়ে উঁকি মেরে দেখল সেই দৃশ্য। কে জানে কেন যে আজ চোখ ভরে উঠল জলে। মনে পড়ে গেল বৌভাতের দিনের কথা। সেদিন সেও চেয়েছিল স্যামের কাছে সাজতে, কিন্তু ঘরে এসে নেকলেসটাকে খুলে বিছানার ওপর রেখে দিল অপূর্বা। এতদিন বাদে যেচে কেন এই বিশেষ উপহার পরমা তাকে দিয়েছে বেশ ভালোই বুঝেছে সে। ওই যে শেষ কথাটা, আজ থেকে পরিবারের সবাইকে ভালো রাখার দায়িত্ব, তাতেই লুকিয়ে আছে উত্তর। অর্থাৎ পায়েলের জীবনে ভবিষ্যতে যদি কোনো ছোট বড় বিপর্যয় ঘটে তার দায় অপূর্বাকেই বইতে হবে। সাধে বলে না,
মেয়ে জন্ম বড়ই কঠিন জন্ম। সবাই চেষ্টা করে তাকে ব্যবহার করতে। ভাবতে একটা তেতো হাসি অপুর ঠোঁটের কোণে ফুটে উঠতে মিলিয়ে গেল। ব্যস্ত সমস্ত ভঙ্গিতে সুজয় এসে বলল, কি হয়েছে অপু? এত দামি নেকলেস খাটে ফেলে রেখে কি এত ভাবছো তুমি? এখনো তৈরি হওনি কেন? জানো না বাবা মা আমাদের উপরেই অতিথি আপ্যায়নের ভার দিয়ে নিশ্চিন্তে আছেন। আমি কনিষ্ককে আনতে যাব। সেই ফাঁকে কোনো অতিথি সজ্জন এসে পড়লে তুমি তাদের আপ্যায়ন করবে। আজ যদি আমি বলি যাব না, যাব না তোমার বোনের বিয়েতে, নেব না কাঁধে অতিথি আপ্যায়নের গুরুদায়িত্ব, কি করবে তুমি? কেমন লাগবে ওদের ভেবে দেখছো একবার? এই অপু, আজকের দিনে কী সব উল্টোপাল্টা কথা বলছো তুমি? কি হয়েছে কি তোমার? কেউ কি তোমাকে ছোট বড় কিছু বলেছে? আমাদের রিসেপশনের দিনটার কথা মনে পড়ে জয়? পড়ে নিশ্চয়ই। খুব বেশি দিন আগের কথা তো নয়। তোমার বোনের জেদের বশে আমার জীবনের সেরা দিনটা নষ্ট করে দিয়েছিল। পছন্দের মেকআপ আর্টিস্টের কাছে সাজতে পর্যন্ত দেয়নি। আর তোমার মা তাকে ক্রমাগত সমর্থন করে গেছেন। আজ যদি আমি এমনটা করি, কোথায় থাকবে তোমার মা বাবার মান সম্মান? আমি বুঝতে পারছি অপু, কিন্তু এখন কি রাগারাগি করার সময়? নরম স্বরে বলে ওঠে সুজয়। আমি তো সেই দিনই মেনে নিয়েছিলাম তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা অন্যায়, কিন্তু তার জন্য এমনটা করো না লক্ষ্মী। সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এমনটা হলে আমি কারোর কাছে মুখ দেখাতে পারবো না। হলে তোমার বাবাও রয়েছেন, অসুস্থ মানুষ। উল্টোপাল্টা কিছু ভেবে টেনশন করে বসলে কি হবে ভেবে দেখেছো? তুমি তো জানোই পায়েল কতখানি অবুঝ। নইলে ওই আগরওয়াল ম্যানশন দেখে কখনো বিয়ে করতে রাজি হয়? আসলেই আমরাই ছোটবেলা থেকে আদর দিয়ে ভুল করেছি। আমিও একমাত্র সন্তান জয়, কথাটা বোধহয় তুমি ভুলে গেছো। তোমার বোনের অকারণ জেদ খ্যাতা তোমাদের কাছে অবুঝ জেদ বলে মনে হতে পারে, কিন্তু পায়েল ওই বিশেষ দিনটায় আমার সঙ্গে যা করেছিল তা ক্ষমা হয় না। ওকে ননদ হিসেবে মেনে নিলেও ক্ষমা আমি কোনো দিন করব না। হঠাৎ দরজায় নক করার শব্দ। ত্রস্ত মুখে উঠে দাঁড়িয়ে দরজা খুলে দিল সুজয়। বাইরে পায়েল দাঁড়িয়ে। আই মেকআপ, লিপ, জব কমপ্লিট। কেবলমাত্র চন্দনের শ্বাসটুকু বাকি। গম্ভীর মুখে অপুর দিকে তাকালো। তোমার ক্ষমার প্রত্যাশী নই আমি, কোনোদিনই ছিলাম না। ভাগ্যিস দাদাকে ডাকতে তোমার ঘরের সামনে এলুম, তাই কথাগুলো শুনতে পেলুম। শোন দাদা, বইয়ের রাগ ভাঙানোর জন্য মেবি তোর ফোনটা সাইলেন্ট মোডে আছে, তাই কনিষ্ক বাধ্য হয়ে আমাকে ফোন করেছিল। তোরা কখন ওকে আনতে যাবি? পারলে একটু তাড়াতাড়ি কর। খানিকক্ষণের মধ্যে ম্যারেজ রেজিস্ট্রার এসে পড়বেন। অপূর্বাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ঝড়ের গতিতে বেরিয়ে যায় পায়েল। কেন এমন অবুঝ হলে অপু? বলতে বলতে পোশাক পরতে থাকে সুজয়। চোখ ভরা জল নিয়ে বিড়বিড় করে অপু বলে ওঠে, সে তুমি বুঝবে না। কোনো দিন আমিও তোমায় বোঝাতে পারবো না। কিছু অনুভব থাকে যা একান্তই নিজের। ওই বিশেষ দিনটায় প্রতিটা মেয়ের নিজস্ব কিছু স্বপ্ন থাকে। আয়নায় চোখ তুলে নিজেকে সেরা দেখার স্বপ্ন। সেই দিন নিজের সীমাহীন জেদের বশবর্তী হয়ে পায়েল আমার স্বপ্নগুলো ছারখার করে দিয়েছিল। সেই দুঃখ সারা জীবনেও আমি ভুলতে পারবো না। সবাইকে আর আধুনিক গয়নার মেলবন্ধনে পায়েলকে সত্যি অসামান্য লাগছিল। দুধে আলতা বেনারসি, খোপায় গজানো জুঁই ফুলের মালা, সিঁদুর, হালকা মেকআপ আর মানানসই গয়নায় অপূর্বাকেও ভারী সুন্দর লাগছিল। কিন্তু আজকের সব আকর্ষণের কেন্দ্রবিন্দু যেন পায়েল। সেদিকে তাকে অপুর মনে হলো, এত সুন্দরী বলেই বোধহয় পায়েলের সব জেদ সহজেই পূরণ হয়ে যায়। ওই সুন্দর মুখের আকর্ষণে বাড়িয়ে তুলছে জেদ। আমি সুন্দর, চাইলে আমিও সব পেতে পারি। সেই কোন কালে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বলে গিয়েছিলেন, সুন্দর মুখের জয় সর্বত্র। মডেলদের মতো পোশাকে সজ্জিত এক
তরুণী সুন্দরী হঠাৎ এসেই দাঁড়ালো অপূর্বার সামনে। নমস্কার ভঙ্গিতে হাত দুটো জোড় করে বলল, আমি পায়েলের বন্ধু সুহানি। আপনি নিশ্চয়ই ওর নতুন বৌদি ভাই। কনিষ্ক এর কাছে আপনার কথা শুনেছি। আমার কথা? ভেতরে ভেতরে অপু বেশ অবাক হয়েছে হয়তো। চোখ মুখে চাউনি দেখে স্পষ্ট বোঝা গেল। হ্যাঁ, আপনার কথাই বলছি, জোর দিয়ে বলল সুহানি। কনিষ্কই আমাকে বলেছে আপনার মতো এমন স্নিগ্ধ সুন্দরী সে নাকি এর আগে কখনো দেখেনি। অবাক হলো অপু। একজন বিবাহিতা মহিলা ভবিষ্যতে যে সম্পর্কে তার ভাবি হতে চলেছে তার সম্পর্কে কারোর কাছে এমন বক্তব্য করা যায়? সব কিছু কি এতই সহজ? সামান্য থমকালো অপু। কনিষ্ককে তুমি চিনলে কিভাবে? আমার বন্ধু ওরা সবাই, এই কনিষ্ক পায়েল দুজনেই। আদিত্য আমার বন্ধু স্থানীয়। তাছাড়া আমাদের দুই পরিবারের মধ্যেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পায়েল কনিষ্ক এর মধ্যে লাভ রিলেশনশিপ গ্রো না করলে কনিষ্কের বিয়েটা হয়তো আমার সঙ্গেই হতো। দাদি, আঙ্কেল, আন্টি প্রথম থেকেই সবার আমাকেই পছন্দ ছিল, কিন্তু যার পছন্দ হওয়ার কথা। মৃদু দীর্ঘশ্বাস ফেলে অপূর্বার সামনে থেকে সরে গেল সুহানি। নিজের কাজটা সে সুচারুভাবে সম্পূর্ণ করেছে। একটু খুঁজতেই সুজয়কে দেখতে পেল অপূর্বা। সে তখন অতিথিরা ঠিকমতো স্টার্টার নিচ্ছে কিনা সেই দিকে তদারকি করতে ব্যস্ত। হাত নেড়ে সুজয়কে ডাকল সে। সামান্য থেমে চাপা গলায় বলল, সুহানি নামের কাউকে চেনো তুমি? দেখেছ কখনো? পায়েলের বন্ধু হয় বলল। কে সুহানি? আমি তাকে কিভাবে চিনব? হয়েছেটা কি বলবে? দেখো অপু, এই মুহূর্তে আমি ভীষণ ব্যস্ত। এই ব্যস্ততার সময় হেয়ালি মোটেও ভালো লাগে না। অপুর উত্তরের প্রতীক্ষা না করে দ্রুত পদক্ষেপে অন্যদিকে চলে যায় সুজয়। চলবে।